বেনিফিট দেওয়ার বিষয় আছে, এটাকে আমরা বলি সেপারেশন ম্যানেজমেন্ট। তাহলে এই অনেকগুলো প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিস গুলোকে আমরা সচরাচর উই consider them as separate and distinctive, but the talent management consider all the practices as holistic, integrated, interconnected, and they are goal oriented. Goal oriented মানে হচ্ছে যে এগুলো থেকে আমরা স্পেসিফিক রেজাল্ট আশা করি। এবং এই প্রসেসটা কি দিয়ে শুরু? এই প্ল্যানিং মানে হচ্ছে এইচআর প্ল্যানিং, রিক্রুটমেন্ট, সিলেকশন, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, ম্যানেজিং দ্য এমপ্লয়িজ, কম্পেনসেটিং দ্য এমপ্লয়িজ। তাহলে এমপ্লয়ীদেরকে ম্যানেজ করা, তাদেরকে কম্পেনসেট করা, তাদের সিলেকশন, রিক্রুটমেন্ট, প্ল্যানিং, এই সবগুলো কাজগুলোর এই যে হোলিস্টিক ওয়েতে কনসিডার করা, দ্যাট ইজ দি ট্যালেন্ট ম্যানেজমেন্ট। Managers traditionally view HRM activities as a series of steps. আমরা নরমালি ট্রেডিশনালি এগুলোকে সেপারেট মনে করি এবং এগুলোকে সিরিজ অফ স্টেপস মনে করি, যে একটার পরে আরেকটা আসবে। একটার পর আরেকটা আসবে কিরকম? প্রথমে আমরা ডিসাইড করি হোয়াট পজিশনস টু ফিল থ্রু জব অ্যানালাইসিস এন্ড HR ট্রেনিং, দেন উই গো ফর attracting the job candidates, it is known as the recruitment, then we obtain the application forms গুলোকে আমরা গ্রহণ করি, সিলেকশন প্রসেসে যাই, আমরা ডিসাইড করি কাকে জব অফার করব, we orient, train, develop employees, we go for performance appraisal, we arrange the compensation for the employees। এগুলো এখানে বর্ণনা, এগুলো as separate, distinctive, and we consider them as হ্যালো, আর তার কথা শোনা যেতেছে না। দশ যারা পাইছে এটা ক্লাস নিব ভাই। এই 1 মিনিট ভাই ভাই ভাই, এই দাঁড়ান নজরুল ভাই, গ্রুপ কই? আমি তো কোনো গ্রুপে অ্যাড হই নাই ভাই। আপনি কত পাইছেন? হাজার দেন, আমিও 7। শুক্রিয়া শুক্রিয়া, সবটিটা ধন্যবাদ। স্যার আসছে। আল্লাহ হাফিজ। স্যার আপনার মাইক্রোফোন অফ। So we are talking about the talent management. Traditionally, we consider HRM activities or HRM practices. কথাটা খেয়াল রাখতে হবে, HRM practices বলি আমরা, HR activities বলি, HRM activities বলি। এই অ্যাক্টিভিটিস গুলোকে ট্রেডিশনালি আমরা সেপারেট মনে করতাম, এগুলোকে ডিস্টিংটিভ মনে করতাম, as well as sequential, যে একটার পর আরেকটা আসে।
হ্যাঁ, একটার কাজ শেষ হলে আরেকটার কাজ শুরু হয়। এটা হলো আমরা ট্রেডিশনাল ভিউ পয়েন্ট, যে আমাদের ফার্স্ট হলো এইচআর ট্রেনিং, দেন জব অ্যানালাইসিস, রিক্রুটমেন্ট, সিলেকশন, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, পারফরমেন্স অ্যাপ্রাইজাল, কম্পেনসেশন, এমপ্লয়ি রিলেশনস, হেলথ এন্ড সেফটি, এইগুলো একটার পর একটা আসে। হ্যাঁ, কিন্তু এই ট্যালেন্ট ম্যানেজমেন্ট বলছে যে we should consider HRM practices as holistic, integrated, interconnected, interrelated, interdependent, and goal-oriented. That means we desire specific result from these HRM practices. এবং এটা একটা আরেকটাকে এফেক্ট করে। ইন্টারকানেক্টেড মানে কি, এগুলো একটা আরেকটার সঙ্গে আপনার ইন্টার রিলেটেড, একটা আরেকটাকে এফেক্ট করে। হ্যাঁ, তো এই জন্য যেমন আপনি ওই যে বলছিলাম যে আপনি সিলেক্টিভ স্টাফিং ইউজ করছেন, খুব রিগোরাস প্রসেসে আপনি এমপ্লয়ি নিয়োগ দিচ্ছেন, অনেক যাচাই বাছাই করে এমপ্লয়ি নিয়োগ দিচ্ছেন, তাহলে তাদেরকে আপনার অ্যাট্রাকটিভ কম্পেনসেশন দিতে হবে। আপনি অ্যাট্রাকটিভ কম্পেনসেশন না দিলে আবার আপনার এই সিলেক্টিভ স্টাফিং উইল বি হ্যাম্পার্ড। তাহলে এই একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড, এবং লোকদেরকে পারফরমেন্স আপনি অ্যাপ্রাইজাল করবেন এবং সেই অনুযায়ী আপনি তাদেরকে রিওয়ার্ড দিবেন। পারফরমেন্স যেন ভালো হয় সেই জন্য তাকে ট্রেনিং দিতে হবে। হ্যাঁ, এগুলো একটার সঙ্গে আরেকটা ইন্টার রিলেটেড, এই কনসেপ্টই হলো আপনার ট্যালেন্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, তাহলে ট্যালেন্ট ম্যানেজমেন্টের মূল আইডিয়াটা যেটা আসছে, এই যে একটু আগে আমরা বললাম যে এগুলোকে ট্রেডিশনালি আমরা এগুলোকে স্টেপ ওয়াইজ মনে করি, এই যে দিস স্টেপ ওয়াইজ ভিউ মেক্স সেন্স। However, problem with the stepwise process. Stepwise process কোনটা বলেন তো? এটা কি ট্রেডিশনাল ভিউ পয়েন্ট না ট্যালেন্ট ম্যানেজমেন্ট স্টেপওয়াইজ প্রসেস ফলো করে, কোনটা? স্যার ট্রেডিশনাল মেবি। ট্রেডিশনালে আমরা স্টেপওয়াইজ প্রসেস ফলো করি। এটার দুইটা প্রবলেম, টু ফোল্ড। ফার্স্ট, এইচআর প্রসেস ইজ নট রিয়েলি স্টেপওয়াইজ। এগুলো সবসময় স্টেপওয়াইজ যায় না। কেন স্টেপওয়াইজ যায় না একটু খেয়াল করে দেখেন। আপনি পারফরমেন্স অ্যাপ্রাইজাল কি আগে আসবে না কম্পেনসেশন আগে আসবে বলেন তো? Which one will come first? Performance appraisal or compensation? স্যার কম্পেনসেশন। হ্যাঁ, সেশন আগে আসা উচিত স্যার। the compensation, একজন বলেন কম্পেনসেশন দিলেন, তারপরে পারফরমেন্স অ্যাপ্রাইজাল। That means এগুলো স্টেপ ওয়াইজ আমরা বলতে পারছি না। কারণ হলো কি, পারফরমেন্স অ্যাপ্রাইজালে যার পারফরমেন্স ভালো হবে দে শুড বি গিভেন অ্যাট্রাকটিভ কম্পেনসেশন, তাই তো? আবার অ্যাট্রাকটিভ কম্পেনসেশন সার্ভস এজ মোটিভেশন হিসেবে কাজ করে, তখন সে ভালো আবার পারফর্ম করবে। যদি সে ভালো কম্পেনসেশন পায় দেন হি উইল ফিল মোটিভেটেড টু পারফর্ম বেটার। সুতরাং ইট উইল বি রিফ্লেক্টেড ইন পারফরমেন্স অ্যাপ্রাইজাল, তাই তো? তাহলে অনেক সময় এগুলো কোনটা আগে আসছে কোনটা পরে আসছে, এই স্টেপ ওয়াইজ প্রসেসটা অনেক সময় ভালো কাজ করে না। আর সেকেন্ড যে কারণটা হলো আমাদের ট্রেডিশনাল মেথডের যে প্রবলেম, ফোকাসিং জাস্ট অন স্টেপ সামটাইমস মে কজ ম্যানেজার্স টু মিস ফোকাস অন রেজাল্ট। আমরা অনেক সময় রেজাল্টের দিকে ফোকাসটা হারিয়ে ফেলি, আমরা শুধু স্টেপ ওয়াইজ প্রসেসটা ফলো করার দিকে ফোকাস করি। কিন্তু আমাদের ট্যালেন্ট ম্যানেজমেন্টের কথাটা হচ্ছে যে দিস ইজ ট্রু, সামটাইমস HRM প্র্যাকটিসেস অনেকটা স্টেপ ওয়াইজ মনে হয়, বাট দে আর ইন্টার রিলেটেড, ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার। একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড, ইন্টারকানেক্টেড, একটা আরেকটাকে এফেক্ট করে। পারফরমেন্স যদি ভালো হয় সে হি শুড বি গিভেন বেটার কম্পেনসেশন, আবার বেটার কম্পেনসেশন যদি সে পায় তাহলে হি উইল পারফর্ম বেটার এন্ড ইট উইল বি রিফ্লেক্টেড ইন পারফরমেন্স অ্যাপ্রাইজাল। সো দে আর ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার। দেয়ারফোর বলছে যে রাদার দেন ভিউইং HRM অ্যাক্টিভিটিজ অ্যাজ স্টেপ ওয়াইজ, ইট ইজ বেস্ট টু ভিউ দেম হোলিস্টিক্যালি। সবটাকে সর্বাঙ্গীন ভাবে, হোলিস্টিক মানে সবগুলাকে একসঙ্গে চিন্তা করতে হবে। বিকজ দিস HRM প্র্যাকটিসেস ইন্টারেক্টিভলি এফেক্ট ইচ আদার, একটা আরেকটাকে আপনার এফেক্ট করে এন্ড দে ওয়ার্ক টুগেদার। এগুলো একটা আরেকটার সঙ্গে কাজ করে। আপনি দেখেন পারফরমেন্স অ্যাপ্রাইজালে আপনি বলছেন যে ভালো পারফর্ম করবে, আবার ভালো পারফরমেন্স কিসের উপর ডিপেন্ড করে? ট্রেনিং এর উপরে ডিপেন্ড করে। ট্রেনিং ছাড়াও আবার পারফরমেন্স কিসের উপর ডিপেন্ড করে? আপনার সিলেক্টিভ স্টাফিং এর উপর, ভালো স্টাফিং প্রসেসের উপরে। দ্যাট মিনস
যেটাকে আমরা বলি রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন। ভালো রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন হলে তাদের পারফরমেন্স বেটার হবে। তাহলে তাদের পারফরমেন্স বেটার হলে আবার যখন আপনি ট্রেন আপ করবেন, দেন পারফরমেন্স উইল বি এনহান্সড, দেন দে শুড বি গিভেন অ্যাট্রাকটিভ রিমুনারেশন অর কম্পেনসেশন, then it will be reflected in their performance and performance appraisal. So they are interconnected with each other, একটা আরেকটার সঙ্গে interconnected. শুধু আমরা অনেক সময় ভাবতে পারি যে an employee can perform better if we provide better salary or compensation দিলে কি এমপ্লয়ীদের পারফরমেন্স বেটার হবে? অনেক সময় না। যদি বেটার ওয়ার্কিং এনভায়রনমেন্ট না থাকে, হেলথ এন্ড সেফটি যদি ভালো না থাকে, তাহলে আপনার অনেক সময় দেখা যাচ্ছে এমপ্লয়ি মে ফিল ডিমোটিভেটেড এন্ড দে মে নট ওয়ার্ক better for the organization. So মূল কথাটাই হচ্ছে ট্যালেন্ট ম্যানেজমেন্টের যে HRM অ্যাক্টিভিটিস গুলো, they are interacted with each other, they are interrelated with each other, এবং এটাকে আমরা বলি they have reciprocal relationship, মানে একটা আরেকটার সাথে ইন্টারাকশন করে। এবং আরেকটা ইয়ে হলো যে আমাদের ট্যালেন্ট ম্যানেজমেন্ট হাইলি ফোকাস অন রেজাল্ট। আমরা কি রেজাল্ট পাচ্ছি HRM অ্যাক্টিভিটিস গুলোকে ইন্ট্রোডিউস করে। কোনো HRM অ্যাক্টিভিটিস যদি ইন্ট্রোডিউস করে উই ডোন্ট গেট ডিজায়ার্ড আউটকাম, দ্যাট অ্যাক্টিভিটি শুড বি ডিসকার্ডেড। কোনো একটা ট্রেনিং প্রোগ্রাম দিয়ে যদি আমরা ডিজায়ার্ড রেজাল্ট না পাই, এই ট্রেনিং প্রোগ্রাম বাদ দিয়ে দিতে হবে। এটা হলো ট্যালেন্ট ম্যানেজমেন্টের কথা। এখন আমরা এখানে কি বলছে, দ্য ম্যানেজার হু টেকস দি ট্যালেন্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ টেন্ডস টু টেক অ্যাকশন সাচ এজ হি অর শি স্টার্টস উইথ রেজাল্ট। রেজাল্টের উপরে ফোকাস থাকবে ট্যালেন্ট ম্যানেজমেন্টের। আস্ক হোয়াট রিক্রুটিং, টেস্টিং, ট্রেনিং অর পে অ্যাকশন শুড আই টেক টু প্রডিউস এমপ্লয়ি কম্পিটেন্সিস দ্যাট উইল লিড টু অ্যাচিভমেন্ট অফ দি গোলস অফ দি অর্গানাইজেশন। তার মানে আমরা কোন রিক্রুটমেন্ট অ্যাপ্রোচে যাব, কোন এমপ্লয়ি টেস্টিং, মানে এটা হলো সিলেকশনের যে টেস্টিং টেস্ট, কোনটাতে ইউজ করব, হুইচ ট্রেনিং প্রোগ্রাম উইল ইউজ, হোয়াট কম্পেনসেশন উইল প্রোভাইড to employees that will produce employee competencies, employee skills, knowledge, abilities that will lead to the achievement of organizational goals. And he or she should treat HRM activities as interrelated, interconnected, এবং আমাদেরকে বিবেচনা করতে হবে এগুলো interrelated, interconnected। এই হলো ট্যালেন্ট ম্যানেজমেন্ট। আমাদের এখানে এগুলো আর দরকার নেই। আমাদের এখন চলে আসছে আমরা জব অ্যানালাইসিসে, এবং জব অ্যানালাইসিস আমরা একটু আগে ধারণা নিয়েছি। ইট ইজ এ সিস্টেমেটিক এক্সপ্লোরেশন অফ দি অ্যাক্টিভিটিস উইদিন এ জব। আমরা জব অ্যানালাইসিসে দুইটা কাজ করি, এটা আমাদের খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে। ইট ইজ এ প্রসিডিওর ইউজ টু ডিটারমাইন দ্য ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস অফ ইচ পজিশন অফ এন অর্গানাইজেশন। ফর ইচ পজিশন শব্দটা আমরা ইউজ করি, এটা হলো অফিসিয়াল টার্ম। পজিশন মিনস পোস্ট। ডেপুটি ম্যানেজার মার্কেটিং, এটা একটা পজিশন অথবা পোস্ট। আরেকটা নামে আমরা ডাকি এটাকে, ইট ইজ দি জব। জব অর পজিশন। একটা অর্গানাইজেশনের যত জব আছে বা যত পজিশন আছে, সবগুলোর ডিউটিজ রেসপন্সিবিলিটিস গুলো ক্লিয়ারলি ডিটারমাইন করা। ফর এক্সাম্পল, আপনাদের মধ্যে কেউ জব করছেন? আর ইউ ওয়ার্কিং এনিওয়্যার? বলেন, কে একজন বলেন স্পেসিফিক্যালি, নাম বলেন। আমি করছি স্যার। হোয়াটস ইউর ডেজিগনেশন? স্যার আমি জি আমি সিনিয়র অফিসার। সিনিয়র অফিসার। আর ইউ ওয়ার্কিং ইন ব্যাংক? স্যার সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক সিনিয়র অফিসার। সো ইউ হ্যাভ স্পেসিফিক ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস। কতগুলো ডিউটিজ রেসপন্সিবিলিটিস আপনার আছে, কিন্তু হ্যাভ ইউ রিসিভড রিটেন জব ডেসক্রিপশন? ইয়েস স্যার। আপনার কি কি ডিউটিজ রেসপন্সিবিলিটিস গুলো আছে সেগুলোর একটা তালিকা আপনার হাতে দিয়ে দেওয়া হয়েছে? স্যার অফিস অর্ডার দেওয়া হয়েছে স্যার। কি অফিস অর্ডার তো আপনার না, অফিস অর্ডার তো ডিউটিজ রেসপন্সিবিলিটির কথা থাকে না। আপনার কি কি কাজকর্ম করতে হবে, ডেইলি অ্যাক্টিভিটিস, আপনার কার কাছে রিপোর্ট করতে হবে, কাকে সুপারভাইজ করতে হবে, দায়িত্ব পালন করতে হবে, তার তালিকা দেওয়া দিয়েছে আপনাকে অফিস থেকে লিখিতভাবে? জি স্যার। জি স্যার। ইট ইজ নোন এজ, এই অংশটাকে কি বলা হয়? স্যার জেডি, জব ডেসক্রিপশন। এই পার্টটার নাম হচ্ছে জব ডেসক্রিপশন। জব ডেসক্রিপশন। আরেকটা পার্ট থাকে
এই যে আপনারা যখন পত্রিকায় আপনারা দেখেন অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট, সেখানে আপনারা দেখবেন যে মিনিমাম কোয়ালিফিকেশনস ব্যাংকের ক্ষেত্রে দেওয়া থাকে। আপনার কি থাকে, আপনার কি ছিল at the time of your recruitment? এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনস, আর কি ছিল? এটাই ছিল আমাদের সময়। অনেক সময় এক্সপেরিয়েন্সও চায়। এক্সপেরিয়েন্সটা যেহেতু আপনাদের এন্ট্রি লেভেল পজিশন, রেজাল্ট চাই স্যার মিনিমাম সেকেন্ড ক্লাস, minimum second class. Sometimes subjects are mentioned. সাবজেক্টের ইয়ে করতে পারবে, কম্পিউটার লিটারেসি, কমিউনিকেশন স্কিল, এগুলো বলা থাকে না? আবার উপরের পোস্টে আপনার যখন দেখা যাচ্ছে আপনার প্রাইভেট অর্গানাইজেশনে ধরেন ভাইস প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হবে, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সটা চাওয়া হচ্ছে, কম্পিউটার লিটারেসি, কমিউনিকেশন স্কিল এন্ড আদার থিংস, যেটাই সবচেয়ে ভালো সুন্দর করে দেওয়া থাকে। ইফ ইউ গো ফর UNDP or এই যে কেয়ার ইন্টারন্যাশনাল এনজিওস, সেখানে কিন্তু দে মেনশন বোথ ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিজ অফ দি জব as well as the minimum qualifications, যেটাকে আমরা বলি জব স্পেসিফিকেশন। তাহলে দুইটা পার্ট আপনাদের খেয়াল রাখতে হবে। একটা পার্ট হলো জব ডেসক্রিপশন, যেখানে আমরা নির্ধারণ করি একটা জবের ডিউটিজ রেসপন্সিবিলিটিস গুলো কি কি। আরেকটা পার্ট হচ্ছে এই ডিউটিজ রেসপন্সিবিলিটিস গুলো যারা পারফর্ম করবে তাদের কি ধরনের এডুকেশন, নলেজ, স্কিলস, অ্যাবিলিটিস দরকার, এক্সপিরিয়েন্স দরকার, সেটার যে বর্ণনাটা থাকে দ্যাট ইজ জব স্পেসিফিকেশন, এবং দুইটা মিলে হচ্ছে আপনার জব অ্যানালাইসিস। এন্ড ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। একটা সময় দেখেন এগুলো কোনো কিছু মেনশন করা হতো না। New employee used to get the instruction from the supervisor's কাছ থেকে অনেক সময় ইনস্ট্রাকশন ক্লিয়ারলি না পেলে he used to consult with the colleagues what kind of things he or she has to perform. But now এখন অনেকটা HR প্র্যাকটিস গুলো গ্রো করার কারণে each and employee is given written job description, what are the duties and responsibilities of you. এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে অনেক সময় হয়তো জব ডেসক্রিপশনে আপনাকে একটা রিটেন নিয়ে দিচ্ছে, পারফরমেন্স অ্যাপ্রাইজাল যখন করা হচ্ছে এই ফ্যাক্টর গুলো বিবেচনা করা হচ্ছে কিনা। মানে আপনার এই জব ডেসক্রিপশনটাই কিন্তু একটা ইম্পর্টেন্ট বেসিস ফর ইউর পারফরমেন্স অ্যাপ্রাইজাল। সো ইউ আর রেসপন্সিবল ফর পারফর্মিং দ্য ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিজ অ্যাজ পার job description, and if you do so it is expected that you have performed well. আপনি সেই ডিউটিজ রেসপন্সিবিলিটিস গুলো যদি ঠিকমতো পারফর্ম না করতে পারেন, you are poor performer. So the criteria based on which your performance will be evaluated, the criteria are taken from job description. আর অন্য সোর্স আছে, আমরা সেগুলো পরে বলবো। তাহলে এই জব অ্যানালাইসিস একটা গুরুত্বপূর্ণ কাজ, এবং অনেক বইতে দেখবেন যে আপনার গ্যারি ডেসলারের বইতে জব অ্যানালাইসিস ইজ দ্য ফার্স্ট ফাংশন অফ HRM। ফার্স্ট ফাংশন হলো জব অ্যানালাইসিস। যদি আমরা অনেক সময় বলি যে HR ট্রেনিং ইজ দ্য ফার্স্ট ফাংশন, দেন জব অ্যানালাইসিস, এন্ড দেন এই যে আমাদের রিক্রুটমেন্ট, সিলেকশন, এগুলো একটার পর একটা যাবে। তাহলে আমাদের জব অ্যানালাইসিস ডিটারমাইন্স দি ডিউটিজ, রেসপন্সিবিলিটিজ এন্ড ওয়ার্কিং কন্ডিশনস অফ ইচ জব and the knowledge, skills, abilities required to perform the job successfully. Knowledge, skills, abilities কি লাগবে সেটাও নির্ধারণ করা হয়। First part is job description, second part is job specification, and there are three tangible outcomes from job analysis. Job analysis থেকে আমরা তিনটা জিনিস পেয়ে থাকি। One is job description, আমরা তখন বললাম, job specification নিয়ে আমরা বললাম, আর একটা হচ্ছে job evaluation। কি থার্ড ওয়ানটা কি? Which one is the third one? Job evaluation, sir. Job evaluation. এবং আপনাদেরই যখন এই ডিফেন্সের সময় জিজ্ঞাসা করব হোয়াট ইজ জব ইভ্যালুয়েশন, আপনি বলবেন ইভ্যালুয়েটিং দ্য পারফরমেন্স অফ দ্য এমপ্লয়িজ। এমপ্লয়ির পারফরমেন্স ইভ্যালুয়েট করা হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রাইজাল। আর আপনি এখানে কি ইভ্যালুয়েট করছেন? You are evaluating the job, এবং এখানে আমরা ইভ্যালুয়েট করব দ্য ইম্পর্টেন্স অফ ইচ জব। প্রত্যেকটা জবের তুলনামূলক কম্পারেটিভ ইম্পর্টেন্স আমরা নির্ধারণ করব। আমরা সেগুলোতে আসছি। জব ডেসক্রিপশন, শুধু ভ্যালুইং বলা ঠিক হবে না, এটা হচ্ছে রিলেটিভ, অন্যগুলোর সাপেক্ষে
কোনটার, তাহলে রিলেটিভ মানে হচ্ছে কম্পারেটিভ, রিলেটিভ ইম্পর্টেন্স অফ ইচ পজিশন অর ইচ জব। A job description is a written statement of what the job holder does, how it is done, under what conditions, and why. It describes the duties, responsibilities. এটা হলো ছোট করে ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস, কিন্তু এর মধ্যে আরো অনেক কিছু থাকবে, রিপোর্টিং রিলেশনশিপ, ওয়ার্কিং কন্ডিশন, অথরিটি, এই সবগুলোই আসবে আপনার এই জব ডেসক্রিপশনের মধ্যে। আপনার যে জব, এই যে উনি সিনিয়র অফিসার ইন সোনালী ব্যাংক লিমিটেড, সিনিয়র অফিসার হিসেবে ওনার কি কি ডিউটিজ আছে, রেসপন্সিবিলিটিস আছে, ওনার অথরিটি আছে, উনি কোন ওয়ার্কিং এনভায়রনমেন্টে কাজ করবে, ওনার রিপোর্টিং রিলেশনশিপ কি, সবকিছু আপনার এখানে, উনি কি টুলস ইকুইপমেন্টস ব্যবহার করবে, অল দ্য থিংস উইল বি ডেসক্রাইবড ইন জব ডেসক্রিপশন। সেগুলো আছে আপনার ইয়েতে, ওয়ার্কিং সবগুলো জিনিস হয়তো আপনারা এখনো জব ডেসক্রিপশনে ইনক্লুড করা হয়নি। It should accurately portray the job content, environment, and conditions of employment. জব কন্টেন্ট মানে হচ্ছে একটা জবের মধ্যে কি আছে, এটা কোন পরিবেশে পারফর্ম করা হয়, এই জবের শর্তাবলী কি কি, সবকিছু এই জব ডেসক্রিপশনে আসবে। এবং জব স্পেসিফিকেশনটা কি, জব স্পেসিফিকেশন হচ্ছে তার সেকেন্ড ধাপ। এই যে ডিউটিজ রেসপন্সিবিলিটিস গুলোর কথা আমরা বললাম জব ডেসক্রিপশনে, সেই ডিউটিজ রেসপন্সিবিলিটিস গুলো পারফর্ম করার জন্য যে ধরনের নলেজ, স্কিলস, অ্যাবিলিটিস লাগে, কোয়ালিফিকেশনস লাগে, সেইগুলোর বর্ণনাটা থাকবে আপনার জব স্পেসিফিকেশনে। সো জব স্পেসিফিকেশন স্টেটস দ্য মিনিমাম অ্যাকসেপ্টেবল কোয়ালিফিকেশনস that the job holder must possess to perform the job successfully. Job specification identifies knowledge, skills, education, experience, certification. সার্টিফিকেট লাগে না? আপনার যদি লয়ার হিসেবে কাজ করতে চান তাহলে কিসের সার্টিফিকেট লাগবে? এডুকেশনাল সার্টিফিকেট। তো আপনি এলএলবি করলেন, তারপরে কিসের সার্টিফিকেট লাগবে? বার কাউন্সিলের মেম্বারশিপ, বার কাউন্সিলের সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, গাড়ি আপনি ড্রাইভ করতে পারেন, সবই শিখলেন, তারপরে আপনার কি লাগবে? ট্রেড লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স লাগবে, সার্টিফিকেশন লাগবে। আপনি ডাক্তার হিসেবে কাজ করলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সার্টিফিকেশন লাগবে। তাহলে এরকম অনেক জায়গাতে আপনার সার্টিফিকেশন লাগবে। আমাদের আছে স্যার ব্যাংকিং ডিপ্লোমা, আইবিবি থেকে একটা ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হয়। এটা তো আপনাদের ম্যান্ডেটরি না যে আপনার অবশ্যই এটা লাগবে, এরকম না, লাগে না, কিন্তু পরবর্তী করতে হয় স্যার। হ্যাঁ, পরবর্তীতে করতে হয়, ব্যাংকিং ডিপ্লোমা করতে হয়। আপনারা তো ইয়ের থেকে কোনো ট্রেনিং নেন না, বিআইবিএম থেকে কোনো ট্রেনিং নেন? মাঝে মধ্যে নেওয়া হয়, বিআইবিএমটা মনে হয় প্রাইভেট ব্যাংকগুলোর জন্যই বেশি কাজ করে। জব ইভ্যালুয়েশন, ইট স্পেসিফাইজ দ্য রিলেটিভ। রিলেটিভ শব্দের অর্থ কি? কম্পারেটিভ, কম্পেয়ার করা। কম্পারেটিভ, রিলেটিভ মানে এখানে আত্মীয় স্বজনের বিষয় না, ঠিক আছে? রিলেটিভ মানে কম্পারেটিভ, তুলনামূলক। তাহলে এই তুলনামূলক আপনার গুরুত্ব, কোন জবটার গুরুত্ব বেশি, কোন জবটার গুরুত্ব, আপনাদের যদি জিজ্ঞাসা করি, ধরেন সিনিয়র অফিসার, তারপরের পোস্ট আপনাদের কি? প্রিন্সিপাল অফিসার নাকি? জি স্যার, প্রিন্সিপাল অফিসার। প্রিন্সিপাল অফিসার। সো আমরা সহজেই বুঝতে পারি হুইচ ওয়ান ইজ মোর ইম্পর্টেন্ট, সিনিয়র অফিসার আর প্রিন্সিপাল অফিসার? প্রিন্সিপাল অফিসার। প্রিন্সিপাল অফিসারের এক্সপিরিয়েন্স আপনাদের থেকে কত বছর বেশি লাগছে? সিনিয়র অফিসার কত বছর কাজ করতে হয়? কমপক্ষে 3 বছর, মিনিমাম 3 ইয়ার্স। মিনিমাম 3 ইয়ার্স। 3 ইয়ার্স কাজ করলে আপনার প্রিন্সিপাল অফিসারের জন্য আপনি এলিজিবল হবেন। আপনাদের কোনো ইয়া হয়, টেস্ট হয়, মানে এট দ্য টাইম অফ প্রমোশন? ইয়েস স্যার, প্রমোশনের জন্য আপনারা কি কোনো এক্সাম ফেস করতে হয়? আমাদের এখন স্যার এক্সাম ফেস করতে হয় না, আমাদের এসিআর রিপোর্ট আর হচ্ছে বিভিন্ন ইস্যুর উপরে
রিকমেন্ডেশন বা প্রশংসাপত্র এটার উপরে করে মিলতেই করে। মানে আপনারা শুধু অ্যাপ্লাই করেন যে আমার এখন আমি এলিজিবল হয়ে গেছি টু কনসিডার মাই ফর কনসিডারিং মাই প্রমোশন, নাকি? এটা স্যার আমাদের হেড অফিস থেকে এইচআর থেকেই করে। মানে আপনাদের অ্যাপ্লাইও করতে হয় না? সিনিয়রিটি না স্যার, অ্যাপ্লাই করতে হয় না। আপনারা কত শান্তিতে আছেন দেখেন। ঠিক স্যার। আমাদের এই যে প্রফেসর পোস্টে আমি যখন অ্যাপ্লাই করব আমাকে 10 কপিজ অফ মাই অ্যাপ্লিকেশন, 10 কপিজ তো বুঝেন, 10 কপিজ কিন্তু আমাদের যত আর্টিকেল আছে, যা কিছু আছে, যত কাগজপত্র আছে, with all documents I have to apply. And then board, I have to face a board এখানে আমার সিলেকশন বোর্ড হবে, সিলেকশন বোর্ড হওয়ার পরে then it will go to syndicate হওয়ার পরে then my promotion will be effective. ঠিক আছে? এর আগে আমাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার পরে তারপরে এই যে বোর্ড বসার জন্য বোর্ডের ডেট হবে, সেই বোর্ডে যদিও একমাত্র প্রফেসর পোস্টের জন্য আমাকে বোর্ডে অ্যাপিয়ার করতে হবে না, কিন্তু বোর্ড বসবে। হ্যাঁ, কিন্তু প্রফেসর পোস্টের জন্য শুধুমাত্র যে হি ডাজন্ট নিড টু ফিজিক্যালি অ্যাপিয়ার ইন দ্য বোর্ড, তাকে ফিজিক্যালি অ্যাপিয়ার করতে হবে না। ফর রেস্ট অফ দি পজিশনস অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পার্মানেন্ট হওয়া সবকিছুর জন্য ফিজিক্যালি আপনাকে বোর্ডে অ্যাপিয়ার করতে হবে, কোয়েশ্চেন করবে আপনাকে, তারা প্রমোশন দিতে পারে, নাও দিতে পারে। তাহলে এখানে অনেকগুলো রিকোয়ারমেন্টস আছে, আপনাকে এটা ফুলফিল করতে হবে। আমাদের দেশে তো তাও কম। আমি মালয়েশিয়াতে পিএইচডি করেছি, আমার সুপারভাইজার, আমি লাস্ট টাইম হি হ্যাজ বিন প্রমোটেড টু পোস্ট অফ প্রফেসর, এন্ড প্রফেসর পোস্টে আপনার লোকের পরিমাণ খুবই সীমিত। ভেরি স্মল নাম্বার অফ পিপল আর promoted to the post of professor, and professor is very big important position, and application has to ইউনিভার্সিটি থেকে আপনার তাকে ইউনিভার্সিটির সব ডকুমেন্টেশন শেষ করে হি হ্যাজ টু অ্যাপ্লাই টু দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন, এবং এই যে তার এত ছাত্র যারা পাশ করেছে তাদের থিসিসের কপি, তার আর্টিকেল, ট্রাঙ্ক, 3 ট্রাঙ্ক সে আমাকে দেখালো যে এই ট্রাঙ্ক উইল বি সেন্ড টু মিনিস্ট্রি, এটা মিনিস্ট্রিতে পাঠানো হবে, এবং বাইরের রিকমেন্ডেশন ফ্রম দি প্রফেসর অফ ভেরি রেপুটেড, এই যে কানাডা, নর্থ আমেরিকান এবং আপনার ইউকে, এইসব কান্ট্রির, অস্ট্রেলিয়া, এইসব কান্ট্রির 2 জন প্রফেসরের রিকমেন্ডেশন লাগবে যে হি ক্যান বি গিভেন প্রমোশন। দেন মিনিস্ট্রি সবকিছু যাচাই বাছাই করে 2 বছর 3 বছর পার করে এরপরে দেন ইউ উইল বি গিভেন দ্য প্রমোশন। সো ইটস এ লং প্রসেস, এবং তাদের যেহেতু 60 ইয়ার্স হচ্ছে আপনার রিটায়ারমেন্ট এজ, লাইফের একদম শেষ লাস্ট মোমেন্টে সাম পিপল ক্যান বিকাম প্রফেসর, মোস্ট অফ দ্য পিপল ক্যান নট বিকাম প্রফেসরস। আমাদের দেশের মতো সবাই প্রফেসর হবে ওইরকম না। তাহলে ইটস এ টাফ প্রসেস, আপনাকে এক্সাম ফেস করতে হবে। সো এখানে এই যে আপনার এই যে বললাম যে আপনার ইজিলি আপনি বুঝতে পারছেন যে প্রিন্সিপাল অফিসার ইজ more important than senior officer, because principal officer has wider responsibilities, he needs more experience, এটা খুব আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি। তো অনেক সময় কিন্তু আমরা কতটুকু ইম্পর্টেন্ট, তাহলে তার কি 3 বছর পরেই তার প্রিন্সিপাল অফিসার হওয়া উচিত? আরেকটা প্রতিষ্ঠানে যদি 7 বছর পরে প্রিন্সিপাল অফিসার হয়, তাহলে 2 জনের কি স্যালারি, 2 প্রিন্সিপাল অফিসারের স্যালারি কি একরকম হওয়া উচিত? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, আপনার ধরেন ব্যাংকগুলোতে আপনার 3 years, just after 3 years a person can be eligible for the post of principal officer, পুরো প্রক্রিয়া শেষ হতে ধরেন আপনার 3 থেকে 4 বছর লেগে যায়। But in some other organizations, principal officers, they have to serve as senior officers for 7 years, so they need around 8 years to get the promotion. তাহলে দুইটার একরকম গুরুত্ব না। আবার দেখেন কম্পিউটার অপারেটর, at the same time machine operator, which one is more important in the organization, computer operator or machine operator? আমাদের একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, উই হ্যাভ 2 posts,
separate two posts. One is computer operator আর আছে আমাদের machine operator. So which one is more important? Machine. হ্যাঁ, দুইজনই মেশিন অপারেটর স্যার। machine operator. It depends on organization. অর্গানাইজেশনের উপর। It depends on the types of work. It depends on the minimum requirements, qualifications required to perform the job. কোন একটা প্রতিষ্ঠানে হয়তো বা কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হচ্ছে, আপনার মিনিমাম এইচএসসি, তার লিটারেসি থাকতে হবে, ডিপ্লোমা থাকতে হবে, তার স্যালারি এই জন্য বেশি। মেশিন অপারেটর, ইভেন ইলিটারেট পারসন ক্যান বিকাম মেশিন অপারেটর। 8 পাস হলেই সে মেশিন অপারেটর হিসেবে কাজ করতে পারবে। সো মেশিন অপারেটরের এখানে রিলেটিভ ইম্পর্টেন্স কম। ইন সাম আদার অর্গানাইজেশন দ্য সিচুয়েশন মে বি রিভার্স। সিচুয়েশন আরো হতে পারে, মেশিন অপারেটর সহজে পাওয়া যায় না। মেশিন অপারেটর নিডস হিউজ এক্সপিরিয়েন্স টু অপারেট দ্য মেশিনস। So the job of machine operator is more important than computer operator. Computer operator যে কোনো সময় নিয়োগ দেওয়া যায়, মেশিন অপারেটর কিছু টেকনিক্যাল ইয়ের ক্ষেত্রে মেশিন অপারেটর সেখানে চাইলে নিয়োগ দেওয়া যায় না। So it depends on the organization, it depends on the duties and responsibilities performed performed in the organization. এখানে তার কি ধরনের নলেজ, স্কিলস, অ্যাবিলিটিস লাগে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এগুলো বিবেচনা করে we have to find out which job is more important, which job is less important, and it is quite important for compensation administration of an organization. The jobs which are almost what I want to say, if the jobs are similar in terms of their oath, then they should be given common compensation package, same compensation package. If a job is more important than another one, that means as per the importance of the job, we should provide the compensation and other benefits. আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনি প্রিন্সিপাল অফিসার আর সিনিয়র অফিসার, প্রিন্সিপাল অফিসারের আপনার চেয়ারটা একটু বড় হবে, তার স্পেসটা একটু বড় হবে, তার জায়গাটা একটু বেশি করে দিতে হবে, তার স্যালারি বেশি হবে। তার মানে কি, এটা হলো the job is more important than senior officer. Senior officer থেকে জবটা বেশি ইম্পর্টেন্ট। সো অ্যাকর্ডিংলি he has to be given compensation as well as other benefits. অন্যান্য বেনিফিটস গুলো দিতে হবে। এই জন্য বলা হচ্ছে যে if an organization wants to provide equitable compensation program. Equitable মানে কি? What is equitable? যা তার প্রাপ্য স্যার, যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়া। এখন আপনারা এক্সাম দিয়েছেন, কেউ যদি সবগুলো কারেক্ট হয় তাহলে তাকে অবশ্যই 10 out of 10। কারো যদি 5টা কারেক্ট হয় তাহলে তাকে, that means if you write well you should be given more marks, if you write poor you should be given poor marks. তাহলে যার যেটা প্রাপ্য সেটা জাস্টিসটা এনশিওর করা। তাহলে এই জাস্টিসটা আমরা এনশিওর করতে পারি থ্রু জব ইভ্যালুয়েশন। কিসের মাধ্যমে? কারণ এটা আমাকে হেল্প করবে টু ডিটারমাইন দি রিলেটিভ ইম্পর্টেন্স অফ ইচ জব, হুইচ জব ইজ মোর ইম্পর্টেন্ট, হুইচ জব ইজ লেস ইম্পর্টেন্ট। If a job is more important, it should be given more salary, more compensation. If a job is less important, it should be given less salary, less compensation. Salary is the part of compensation. Compensation তাকে কম দিতে হবে, এটাই হলো নিয়ম। এখন যদি তার উল্টা করেন, হয়তো স্যালারি বাড়িয়ে দিলেন কিন্তু প্রিন্সিপাল অফিসারের চেয়ার টেবিল ছোট, সিনিয়র অফিসারের চেয়ার টেবিল বড়, তার মানে এখানে আপনি ডিউ ইম্পর্টেন্স দিচ্ছেন না। যে জবটা বেশি গুরুত্বপূর্ণ সেই জবকে আপনি ডিউ ইম্পর্টেন্স দিচ্ছেন না, এটা যেন না হয়। আমরা এখন দেখবো ইউজেস অফ জব অ্যানালাইসিস ইনফরমেশন। এই পর্যন্ত ক্লিয়ার সবার? আচ্ছা, ইউজেস আমাদের দেখেন বলা হচ্ছে জব অ্যানালাইসিসের ইনফরমেশন ইজ ইম্পর্টেন্ট ফর অল সোর্স অফ এইচআরএম অ্যাক্টিভিটিস। জব অ্যানালাইসিস খুব গুরুত্বপূর্ণ। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের প্রত্যেকটা এইচআরএম অ্যাক্টিভিটিস এর কাজে লাগে।
আমাদের এখানে কতগুলো এখানে দেওয়া আছে, একটা হলো রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন, দেন কম্পেনসেশন, দেন পারফরমেন্স অ্যাপ্রাইজাল, দেন ট্রেনিং, দেন ডিসকভারিং দি আনঅ্যাসাইন্ড ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস। আমাদের কোনো আনঅ্যাসাইন্ড ডিউটিজ রেসপন্সিবিলিটিস আছে কিনা সেটা আমরা ডিসকভার করতে পারবো ফ্রম জব অ্যানালাইসিস। ফার্স্ট ওয়ান ইজ দি রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন। রিক্রুটমেন্ট মানে কি? তো কাদেরকে আমরা অ্যাট্রাক্ট করব? কাদেরকে আমরা অ্যাট্রাক্ট করতে চাই? কাদেরকে আমরা নিয়োগ দিতে চাই? পটেনশিয়াল ক্যান্ডিডেটস দ্বারা। কিসের পটেনশিয়াল? কোয়ালিফাইড ক্যান্ডিডেটস। আপনার চেহারা সুন্দর এই জন্য আপনি পটেনশিয়াল ক্যান্ডিডেটস না। পারফর্ম দ্য জব মানে কি? জবের যে ডিউটিজ রেসপন্সিবিলিটিস গুলো আছে সেগুলো পারফর্ম করার জন্য কে বেশি সুইটেবল। তাহলে আমরা বলছি যে দেখেন আমাদের এই রিক্রুটমেন্ট এবং সিলেকশনের কাজটাই আমরা করব বেসড অন জব অ্যানালাইসিস। Job analysis provides information on the duties, responsibilities, and working conditions of a job, which is called job description, and knowledge, skills, abilities required to perform the job successfully. It is job specification. Such job description and specification information are used to decide what sorts of people to recruit and hire. আমরা প্রথমেই যে পত্রিকায় বিজ্ঞাপন দেই রিক্রুটমেন্ট নোটিশ, এটা কিসের উপরে ভিত্তি করে দেওয়া হয়? হ্যাঁ, এই রাখেন ডিউটিজ এন্ড। আমরা পত্রিকায় বিজ্ঞাপন যে দিচ্ছি নিয়োগের, প্রথমেই আমরা কোন অংশটা, একেবারে কমন অংশ কোনটা? এইচআর প্ল্যানিং এর নির্ভর করে। জব স্পেসিফিকেশন স্যার। পোস্টের জন্য বিজ্ঞাপন দিচ্ছি। হ্যাঁ স্যার, কোন পজিশন বা পোস্টের জন্য আমরা এই বিজ্ঞাপনটা দিচ্ছি? আপনি যে কোনো পোস্টের হোক, পিয়ন পোস্টের হোক, অসুবিধা আছে? জব ডেসক্রিপশন আর রিকোয়ারমেন্টস। আপনারা রিক্রুটমেন্ট নোটিশে কি দেখেন? হ্যাঁ, নাম্বার অফ পজিশনস, কতজন নিয়োগ দিবে। নাম্বার অফ পজিশন দেখেন না, কোন পোস্টে সেটা দেখি, তারপর কি কি প্রয়োজন সেটা দেখি, আর হচ্ছে কতজন নেবে, সবগুলো তো ইম্পর্টেন্ট স্যার। আচ্ছা, আমরা দেখি রিক্রুটমেন্ট নোটিশ আছে কিনা। এটাই তো জব ডেসক্রিপশন আর রিকোয়ারমেন্টস। কেয়ার বাংলাদেশ, দেখি কেয়ারের কোনো বিজ্ঞাপন আছে কিনা, জব সার্কুলার। স্লাইডটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের আমি আসলে কিছু শিখাতে পারলাম না। দেখা যাচ্ছে বিডি জবসে গেছি, কিসে গেলাম? বিডি জবসে। এখানে কি দেওয়া আছে দেখেন, এটা কি পোস্টের নাম কি? অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার। চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ কোম্পানি লিমিটেড, বাংলাদেশ অফিস। কয়টা পোস্ট? এই পোস্টের সংখ্যাটা কোথা থেকে আসে বলেন তো? এইচআর ট্রেনিং থেকে আসে। এই যে জব রেসপন্সিবিলিটিস, কত বড় লিস্ট দেওয়া আছে দেখছেন? এটা কি, এটার নাম কি? এটা বলতে পারছেন না। জব ডেসক্রিপশন একটা অংশ, আরেকটা কি বলেছি তো স্যার। জব ডেসক্রিপশনটা আমাদের সব সার্কুলারে থাকে না। এখন নতুন ট্রেন্ড, জব ডেসক্রিপশনটা এটা বাইরের কোম্পানি দিয়ে দিছে, আমাদের লোকাল কোম্পানিতে অনেক সময় দেওয়া থাকে না। আমাদের কি দেওয়া থাকে? এই যে দেখেন, এডুকেশনাল রিকোয়ারমেন্ট, তারপরে এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট, এডিশনাল রিকোয়ারমেন্ট। এটা খুব ভালো একটা এক্সাম্পল দিছি, বের করলাম। এই যে দেখেন কি লাগবে? এডুকেশনাল রিকোয়ারমেন্ট, ব্যাচেলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, মাস্টার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, গ্রাজুয়েটেড ফ্রম
reputed Bangladeshi university is a must, or the overseas excellent University of Dhaka students will get preference. Skills required: administration, finance, account, HR operations, HR policy. At least 3 years experience lagbe. Applicants should have experience in the following area. Freshers are also encouraged to apply. Additional requirements: age hote hobe 21 to 35, excellent command in English and Bengali, proficient with Office Microsoft applications. আপনার এখানে সবগুলো দেওয়া আছে। আচ্ছা, এটা ভালো একটা জিনিস। এটা সেটা পরে এই যে এই অংশটার নাম কি? এই অংশটার নাম জব স্পেসিফিকেশন। তাহলে রিক্রুটমেন্টের কাজ কি? এটা ছাড়া করা যাবে? তাহলে এই জব ডেসক্রিপশন এন্ড জব স্পেসিফিকেশন ইনফরমেশন আর ওয়াইডলি ইউজড ফর রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন। আচ্ছা, এখন ধরেন আপনার এই অ্যাপ্লিকেশন আপনারা রিসিভ করলেন, only 2 posts are vacant, but you received application, for example 35, and all the 35 candidates have a minimum qualifications. এই কোয়ালিফিকেশনটাকে আমরা কি বলি? এখানে যেগুলো বলা আছে এগুলো কি? এর নাম কি? মিনিমাম স্পেসিফিকেশন। জব স্পেসিফিকেশনটা মানে কি? মিনিমাম কোয়ালিফিকেশনস। এটা না থাকলে আপনি কি করতে পারবেন না, অ্যাপ্লাই করলেও আপনার অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যাবে, তাই তো? জি স্যার। এখন just consider that all the applicants have minimum qualifications. এবং কতজন অ্যাপ্লাই করেছে? 35, বাট পোস্ট ভ্যাকেন্ট কয়টা? So is it possible to hire all the 35? তাহলে আমাদেরকে এলিমিনেট করতে হবে কতজনকে? 33। And 33 তে আমরা এখন নাম জিজ্ঞাসা করলাম, বাপের নাম জিজ্ঞাসা করলাম, যাদেরকে পছন্দ হলো নিলাম, যাদেরকে বাদ মন চাইলো না দিয়ে দিলাম। এটা করা যাবে? No, sir. So how will actually decide who will be suitable, who will not be suitable for the job? কে ভালো, কাকে বাদ দিব, কাকে রাখবো, এটা কিভাবে করব? স্যার অ্যাসেসমেন্ট নিতে হবে যারা এটার নাম কি? অফিশিয়াল নাম কি? ইন্টারভিউ। আর রাখেন সিলেকশন, সিভি স্ক্রিনিং সিলেকশন আমরা এখন কেমনে করব? আমাদের আগে থেকে ঠিক থাকবে। এই যে উনি বললেন যে প্রথমে হচ্ছে স্ক্রিনিং দ্য সিভিজ, দেন স্ক্রিনিং ইন্টারভিউ, দেন রিটেন টেস্ট, দেন কম্প্রিহেনসিভ ইন্টারভিউ, যে ইন্টারভিউর কথা বললেন, একটা দুইটা রেফারেন্স, ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশন, আগের খোঁজ খবর নেওয়া, ভালো মানুষ ছিল কিনা, আগের প্রতিষ্ঠান থেকে রেফারেন্স চেক করা, মেডিকেল চেক আপ করা, এগুলো সবই কি কিসের পার্ট? সিলেকশনের পার্ট স্যার। সিলেকশনের পার্ট। এই সিলেকশনের পরে ফাইনাল জব অফার পর্যন্ত সিলেকশন। কথাটা কি বোঝা গেল? জি স্যার। এই যে বিজ্ঞাপন দিয়ে আমরা এমপ্লয়ীদেরকে অ্যাট্রাক্ট করছি, এটা এই অংশটা কি? এটা কিসের সাথে রিলেট করে? রিক্রুটমেন্ট। আর যে ইনফরমেশন পাবলিশ করলো তারা, এই অংশটা জব রেসপন্সিবিলিটি, এটা কি? আর এই যে কোয়ালিফিকেশনস এর কথা বলা আছে, স্পেসিফিকেশন। তাহলে আপনার এই জিনিসগুলো নিয়ে, আচ্ছা আপনাদের আরো আমি বলি, এখন এই যে লোকদেরকে আমি ওই যে বললেন রিটেন টেস্ট নেওয়া, ভাইবা নেওয়া, প্রিলিমিনারি ইন্টারভিউ নেওয়া, এগুলো কিসের জন্য আমি নিব বলেন তো? কি দেখবো? এই এক্সাম গুলো নিয়ে আমি কি চেক করতে চাইবো? স্যার পটেনশিয়াল ক্যান্ডিডেট কিসের জন্য বেস্ট? এই ডিউটিজ রেসপন্সিবিলিটিস গুলা তারা ঠিক মতো পারফর্ম করতে পারবে, কে পারফর্ম করতে পারবে না, এইটাই তো আমি চেক করব। এই কাজগুলো সবচেয়ে ভালো কে করতে পারবে, নাকি? আর যদি এটার এই কথাটা যদি আমার মনে না থাকে, তাহলে আমি কি কোয়েশ্চেন করব? শশাঙ্কের বাবার নাম কি ছিল,
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি, তাই না? পক প্রণালী কোথায়? কোভিড কোভিড কোভিড-19 এর ভ্যাকসিন কারা কারা ইয়ে করেছে, তাই তো? কিন্তু আমার আসলে কি টেস্ট করা উচিত? হ্যাঁ, who will be more eligible to perform these duties and responsibilities? কথাটা কি বোঝা গেল? Yes, sir. এবং আমরা পরবর্তীতে পড়বো যে অনেকেই বুঝতে পারে না ভ্যালিডিটি টেস্ট আর রিলায়েবিলিটি টেস্ট। ভ্যালিডিটি, আমার এই কোয়েশ্চেন যে করছি, ইন্টারভিউ নিচ্ছি, রিটেন টেস্ট নিচ্ছি, এই টেস্টের মাধ্যমে এই কাজগুলো মেজার করছি কিনা, জবটা পারফর্ম করার বিষয়গুলোকে আমি মেজার করছি কিনা। যদি না করি তাহলে ভ্যালিডিটি নাই, যদি করি তাহলে ভ্যালিডিটি আছে। সো ইউর কোয়েশ্চেন্স, ইউর রিটেন টেস্ট, ইউর ইন্টারভিউ, everything should be based on the job description and job specification, especially job description. কথাটা কি বোঝা গেল? জি স্যার। তাহলে কি রিক্রুটমেন্ট সিলেকশনে কি জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন কাজের আগে? জি স্যার, ম্যান্ডেটরি। জি স্যার। Compensation. Who will be given more salary, who will be given less salary, how will decide? আমরা কাকে বেশি বেতন দিব, কাকে কম দিব, কিভাবে ডিসাইড করব? জব ইভ্যালুয়েশন। Job evaluation. And job evaluation is the part of compensation. Job evaluation is the part of compensation, na? Recruitment, sir. Hey, job evaluation is the part of recruitment. কি লেখা আছে? জব অ্যানালাইসিস। জব অ্যানালাইসিস, স্যার, সরি ভুলে গেছি। এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? তাহলে কম্পেনসেশন আমরা কিসের উপরে ভিত্তি করে দিব? হ্যাঁ, ইম্পর্টেন্স অফ জব, স্যার। importance of job, and that is the job evaluation. Compensation usually depends on the job's required skills, knowledge, abilities, degree of responsibility, safety hazard, and so on. All the factors are assessed through job analysis. যে জবে বেশি নলেজ, স্কিলস, এবিলিটিস লাগে, সেই জবের ইম্পর্টেন্স বেশি, সেই জবে আমাকে কম্পেনসেশন বেশি দিতে হবে। Is it clear to everybody? Yes, sir. পারফরমেন্স অ্যাপ্রাইজাল। আচ্ছা, একটু আগে বিজ্ঞাপনটা দেখাচ্ছে, আমি জাস্ট আপনারা জানতে চাই যে পারফরমেন্স অ্যাপ্রাইজালটা আমরা কিভাবে করব। আমি কি দেখব এট দ্য এন্ড অফ দি ইয়ার, এই কাজগুলো সে ঠিক মতো করতে পারছে কি পারছে না, নাকি? These are the duties and responsibilities of the job. Whether an employee can perform his duties and responsibilities properly or not. If an employee can perform properly the duties and responsibilities of the job, he is a good performer. এগুলো হচ্ছে আমার ফ্যাক্টর, যার উপরে ভিত্তি করে আমি তার পারফরমেন্সটাকে অ্যাপ্রাইজ করব। তাহলে এই যে জব রেসপন্সিবিলিটি বা যে আমরা বললাম, এটা কোথা থেকে আসছে? যার উপরে ভিত্তি করে আমরা এমপ্লয়ির পারফরমেন্স উইল বি ইভ্যালুয়েটেড। Which one? হ্যাঁ, রেসপন্সিবিলিটিস। জব রিকোয়ারমেন্টের উপরে ভিত্তি করে। জব রিকোয়ারমেন্টটাই তো জব রেসপন্সিবিলিটিস বা জব ডেসক্রিপশন। জব ডেসক্রিপশনটা হলো আমার গুরুত্বপূর্ণ। দেখেন কত জায়গায় আমার কাজ লাগছে। পারফরমেন্স অ্যাপ্রাইজাল কম্পেয়ার্স অ্যান এমপ্লয়িজ অ্যাকচুয়াল পারফরমেন্স উইথ হিজ অর হার পারফরমেন্স স্ট্যান্ডার্ড। তার অ্যাকচুয়াল পারফরমেন্সটাকে আমরা মেজার করি পারফরমেন্স স্ট্যান্ডার্ডের সাথে। আর এই পারফরমেন্স স্ট্যান্ডার্ড কোথা থেকে আসে? জব অ্যানালাইসিস, মোর স্পেসিফিক্যালি দ্য জব ডেসক্রিপশন সার্ভস অ্যাজ দি পারফরমেন্স স্ট্যান্ডার্ড। কথাটা কি এখন ক্লিয়ার হলো? জি স্যার। তাহলে আমার জব ডেসক্রিপশন উইল সার্ভ অ্যাজ পারফরমেন্স স্ট্যান্ডার্ড। আমরা একটু পরে দেখবো আবার জব ডেসক্রিপশন যখন কিভাবে লিখতে হয়।
The job description will serve as performance standard, and an employee's performance will be compared. His actual performance will be compared with the standard performance or performance standard, and job description is the source of performance standard. So is it clear? Yes, sir. আচ্ছা, কাকে ট্রেনিং দিব বলেন তো? Who should be given training? আমরা কি সব মানুষকে ট্রেনিং দিব? আচ্ছা, দিলাম, সবাইকে দিলাম, কোনো সমস্যা নাই। সবাইকে দিলে কিসের উপরে দিব ট্রেনিং? ফর এক্সাম্পল, যিনি বললেন যে হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ সিনিয়র অফিসার ইন সোনালী ব্যাংক লিমিটেড, সো অন হোয়াট হি শুড বি গিভেন দ্য ট্রেনিং? তাকে কিসের উপরে ট্রেনিং দিব? এটা বেসিক্যালি যেহেতু ব্যাংকের যে টোটাল ফাউন্ডেশন ট্রেনিং দেওয়া হয় আমাদের, ওভারঅল জব ডেসক্রিপশনের উপরে স্যার ট্রেনিং দেওয়া হয়। মানে আপনার যে ডিউটিস রেসপন্সিবিলিটিস গুলো আছে সেটা ভালোভাবে পারফর্ম করতে পারেন। হয়তো অনেক সময় আপনি ক্যাশে কাজ করছেন না, কিন্তু ক্যাশের বিষয়টা আপনাকে জানতে হবে, নাহলে আপনার কাজটা আপনি ঠিক মতো করতে পারবেন না। ওপেনিং অ্যাকাউন্টসে হয়তো আপনি কাজ করবেন না, কিন্তু ওপেনিং অ্যাকাউন্ট সম্পর্কে না জানলে আপনি ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে ভালো কাজ করতে পারবেন না। সো ইউ আর অ্যাকচুয়ালি গিভেন ট্রেনিং বেসড অন ইউর জব ডেসক্রিপশন, based on your job description, and what an organization wants to enhance. Organization wants to enhance your skills, knowledge, abilities to perform your job successfully. এই skills, knowledge, abilities এগুলোর কথা বলা আছে কোথায়? Job specification. So job analysis lists the jobs specific duties and required skills. Thus, pinpointing what training the job requires. আমি একটু আগে যে একটা ডেসক্রিপশন দেখালাম, এই কাজগুলো যেন সে ঠিক মতো করতে পারে, তার যে ডিউটিস রেসপন্সিবিলিটিস গুলো আছে, হি অর শি শুড বি গিভেন দ্য ট্রেনিং। তাকে ট্রেনিংটা দিতে হবে। জাস্ট a minute. আসসালামু আলাইকুম। To enhance the skills, knowledge, abilities to perform the duties and responsibilities described in job description. Job description এ যে ডিউটিস রেসপন্সিবিলিটিস গুলো কথা বলা আছে সেগুলো যেন তারা ভালো পারফর্ম করে, they should be given the training. So ওই ট্রেনিংটা আমরা কার লাগবে, এটা একটা বড়, প্রথমেই যারা ধরেন আপনারা যারা এসে জয়েন করছে তাদের তো আপনি পারফরমেন্স অ্যাপ্রাইজাল করেন নাই, এবং আমরা জানি যে পারফরমেন্স অ্যাপ্রাইজালটাও করা হবে। একটা বড় বেসিস হচ্ছে আমাদের জব ডেসক্রিপশন, যেখান থেকে আমাদের পারফরমেন্স স্ট্যান্ডার্ড আসবে। সো এগুলো সবগুলো কাজে আমার এই জব ডেসক্রিপশন লাগছে। আর শুরুতে যখন একজন এমপ্লয়ি জয়েন করে, হি ডাজন্ট হ্যাভ এনি পারফরমেন্স অ্যাপ্রাইজাল রেকর্ড, বিকজ পারফরমেন্স অ্যাপ্রাইজাল ইজ ডান ইন মোস্ট অফ দ্য অর্গানাইজেশন এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। সো এট দ্য বিগিনিং many organizations provide training based on the job description. জব ডেসক্রিপশনের উপরে ভিত্তি করে ট্রেনিং দেওয়া হয়। তারপরে কি আছে, ফাইনালি এনশিওর কমপ্লিট অ্যাসাইনমেন্ট অফ ডিউটিস, যেটাকে বলছি আমরা এক্সপ্লোরিং দ্য আনঅ্যাসাইন্ড ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস। ইফ উই কন্ডাক্ট জব অ্যানালাইসিস ফর দি হোল অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনের সবটার যদি আমরা জব অ্যানালাইসিস ঠিক মতো করি, উইল নট ফাইন্ড এনি টাস্ক, এনি ডিউটি হুইচ হ্যাজ নট বিন অ্যাসাইন্ড টু এনি জব। অনেক সময় দেখেন আপনারা, এটা আমরা খুব কমনলি পাই গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে, যে একটা পার্টিকুলার ঘটনা ঘটছে, আপনার ওয়াসা বলছে ইটস নট আওয়ার রেসপন্সিবিলিটি, সিটি কর্পোরেশন ইজ ক্লেমিং দ্যাট নো ইটস নট আওয়ার রেসপন্সিবিলিটি, ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ ওয়াসা,
ওয়াসা বলছে আরেকজনের দায়িত্ব। Sometimes that means things are not clearly defined whether this activity, that means clearly defined about the performance of that duty. ওই ডিউটিটা কে পারফর্ম করবে এটা ক্লিয়ারলি ডিফাইন্ড না। কিন্তু আমরা যদি if we conduct job analysis for the whole অর্গানাইজেশনের সবটার মধ্যে যদি আমরা ঠিকমতো অ্যানালাইসিস করি, তাহলে at the end of the day we will not find any task, any duty which has not been assigned to any job in the organization. অনেক সময় আপনার মনে হতে পারে যে কিছু টাস্ক আছে নতুন, কোনো জবে অ্যাসাইন করা হয় নাই, সো নিউ জব হ্যাজ টু বি ক্রিয়েটেড, নতুন জব তৈরি করতে হবে। এক সময় দেখেন আমাদের বাংলাদেশে ব্র্যান্ড ম্যানেজার নামে কোনো পোস্ট ছিল না, এখন দেখা গেছে ব্র্যান্ডিং এর উপরে কিছু কাজ করতে হয়, নতুন কাজ আসছে এবং অন্যরা করতে পারছে না, সো নিউ জব হ্যাজ বিন ক্রিয়েটেড নেমড অ্যাজ ব্র্যান্ড ম্যানেজার। ব্র্যান্ড অফিসার হিসেবে নতুন ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে নতুন পোস্ট ক্রিয়েট করা হচ্ছে। সো আমরা দেখবো জব অ্যানালাইসিসটা কিভাবে কন্ডাক্ট করতে হয়। একটা অর্গানাইজেশনের যত ডিউটিস, অ্যাক্টিভিটিস, টাস্ক আছে এগুলোকে বিভিন্ন জবে আমরা ভাগ করে দেই। জাস্ট আ মিনিট। দেখবো একটু পরে হাউ টু কন্ডাক্ট দি জব অ্যানালাইসিস। All the duties are divided into different are allocated for different jobs. So if we conduct job analysis for the entire organization properly, at the end of the day we will not have any unassigned duties and responsibilities in the organization. Jodi notun kono duties thake, will either attach to any particular position or will create new job for the অর্গানাইজেশনের জন্য নতুন জব ক্রিয়েট করতে হবে। So can you listen to me? Internet is becoming unstable. Yes sir. So job analysis is extremely important to the organization. It influences every aspect of human resource functions. এবং আমরা এখানে বলছি যে এখানে আমাদের অনেকগুলো স্টেপস আমরা একটু দেখি আগে জব অ্যানালাইসিসের। ডিসাইড হাউ ইউ উইল ইউজ দ্য ইনফরমেশন, আপনার ইনফরমেশনটা কি কাজে ব্যবহার করবেন। অনেক সময় আমরা দেখছি একটা বর্ণনাগুলো আসছে। দেন দ্যাট মিনস হোয়াটস দ্য পারপাস অফ ইউর জব অ্যানালাইসিস, রিভিউ দ্য রেলিভেন্ট ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন গুলো একটু যাচাই বাছাই করে আমরা দেন উইল সিলেক্ট দ্য রিপ্রেজেন্টেটিভ পজিশনস, উইল analyze the job and verify the job analysis information. আমরা জব অ্যানালাইসিস ইনফরমেশনটা একটু দেখি। ফার্স্ট আমরা কি করব, এবং দুইটা আমাদের আউটকাম আসবে, একটা হলো জব ডেসক্রিপশন আর একটা জব স্পেসিফিকেশন। ফার্স্ট ডিসাইড হাউ ইউ উইল ইউজ দ্য ইনফরমেশন, দ্যাট মিনস হোয়াটস দ্য পারপাস অফ জব অ্যানালাইসিস। এটা বইয়ের মধ্যে বলা নাই, কিন্তু ইউজুয়ালি অনেক সময় আমরা we don't take it seriously. Sometimes job description, job specification are just given less importance in the job, only used for recruitment and selection. অনেক সময় রিক্রুটমেন্টের জন্য ব্যবহার করা হয়, তাহলে সেই সব ক্ষেত্রে আমার এত বেশি সময় ব্যয় করার দরকার নেই। আরেকটা হলো যে if we want to use the information of job analysis for different purposes like recruitment, selection, training and development, performance appraisal, compensation, তাহলে we should devote more time for জব অ্যানালাইসিসের জন্য আমাদের সময় বেশি দিতে হবে। তারপর এখানে বলা হচ্ছে যে অনেক সময় আমরা কি করি, যে জব ডেসক্রিপশন, সাম জব অ্যানালাইসিস ডেটা কালেকশন টেকনিক আর গুড ফর রাইটিং জব ডেসক্রিপশন, সাম টেকনিক ইজ গুড ফর এটার কিছু টেকনিক আছে যেগুলোকে আমরা বলি পজিশন অ্যানালাইসিস কোয়েশ্চেনিয়ার, যেগুলো অনেক নিউমারিক্যাল ডেটা দেয়। ইট ইজ গুড ফর কম্পেনসেশন পারপাস। আমাদের রিক্রুটমেন্ট সিলেকশন পারপাসের জন্য যখন আমরা ব্যবহার করব জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন, তখন আমাদের ইন্টারভিউ মেথডটা আমরা ইউজ করতে পারি। আমরা এই মেথডগুলো আগে একটু দেখে নিই, তারপরে আমরা আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এই মেথডগুলো আগে একটু শেষ করে নিই। কালেক্টিং জব অ্যানালাইসিস ইনফরমেশন অর
the different methods for conducting job analysis. Job analysis conduct করার বিভিন্ন মেথড আছে। একটা মেথড হলো আপনার ইন্টারভিউ মেথড, দেন কোয়েশ্চেনিয়ার মেথড, অবজারভেশন, এন্ড ফাইনালি ডায়েরিজ এন্ড অবলিক লগস। সো আমাদের অনেকগুলো মেথড আছে ফর কন্ডাক্টিং জব অ্যানালাইসিস অর বেসিক্যালি ফর কালেক্টিং দি জব অ্যানালাইসিস ইনফরমেশন। এখানে যিনি জব অ্যানালাইসিসের কাজটা করে থাকেন তাকে বলা হয় জব অ্যানালিস্ট। জব অ্যানালিস্ট আমরা বাইরের এক্সপার্ট হতে পারে, ভিতরের এক্সপার্ট হতে পারে, তাহলে যিনি কাজটা করবেন সে তার নাম হলো জব অ্যানালিস্ট। আর যিনি জব হোল্ডার, আমরা অনেক সময় জব হোল্ডার বলি, জব ইনকামবেন্টও বলি। ফার্স্ট ওয়ান ইজ দি ইন্টারভিউ মেথড। ইন্টারভিউ মেথডে আবার দুইটা পার্ট টাইপ আছে, একটা হলো ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ মেথড, অ্যানাদার ওয়ান ইজ দি group interview method. Individual interview method, a team of job incumbents is selected and extensively interviewed separately. এখানে ধরেন আপনার আগে একটু বলে রাখি, আমরা স্যাম্পল নেই। মেশিন অপারেটর হিসেবে আমাদের এখানে কাজ করছে ফর এক্সাম্পল 100 পিপল, তাহলে 100 পিপলকে তো আমি ইন্টারভিউ করব না, আমি 100 থেকে হয়তো বা আমি স্যাম্পল হিসেবে নিব আপনার 5 বা 10 এমপ্লয়িজ। তাহলে এই যে 5 বা 10 আমরা বেস্ট 5 বা 10 এমপ্লয়িজকে আমরা সিলেক্ট করব, এন্ড দেন এই জন্যই বলা হচ্ছে টিম অফ জব ইনকামবেন্টস ইজ সিলেক্টেড and they will be extensively interviewed separately. কিসের উপরে ইন্টারভিউ করব? আমরা ইন্টারভিউ করব what are the duties and responsibilities they perform, under what conditions they work, what kind of authority they have, what kind of reporting relationship they have. তাদের এই যে জব ডেসক্রিপশন এবং জব স্পেসিফিকেশনের যত বিষয় আছে সেইগুলো জানার জন্য তাদেরকে 1-to-1 আপনার ইন্টারভিউ করা হবে। দিস ইজ দি ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ মেথড। ধরেন আপনার এই যে সোনালী ব্যাংকে আপনার সিনিয়র অফিসার পোস্টের লোক আছে সারা বাংলাদেশে, ধরেন 200, তাহলে 200 লোককে তো আমি ইন্টারভিউ করতে পারবো না। আউট অফ 200 উইল সিলেক্ট অনলি 10 job senior officers will be interviewed by the job analyst দ্বারা ইন্টারভিউড হবে, এবং এই জব অ্যানালিস্ট ইন্টারভিউ করবে আপনার সেপারেটলি, একজন আরেকজনকে একসঙ্গে না, 1-to-1 একজন করে ইন্টারভিউ করবে। এবং আপনি যখন ইন্টারভিউ করবেন দেখবেন যে ফার্স্ট পারসন যে ডেসক্রিপশন দিচ্ছে সেকেন্ড পারসনের ডেসক্রিপশনের আপনার দেখা যাবে 80% মিলে যাবে, তাহলে আপনি বাকি 20% আপনি রাইট ডাউন করলেন। আবার থার্ড ফোর্থ এভাবে যখন নতুন নতুন জিনিসগুলো আপনি ইনক্লুড করলেন, এবং এট দ্য এন্ড অফ দি ইন্টারভিউ ইউ উইল হ্যাভ বেটার আইডিয়া অ্যাবাউট দি জব ডেসক্রিপশন এন্ড জব স্পেসিফিকেশন। এন্ড গ্রুপ ইন্টারভিউর ক্ষেত্রে অনেক সময় হয় কি, ইন্ডিভিজুয়াল ইন্টারভিউর ক্ষেত্রে ব্রেইন স্টর্মিং এর সুযোগ থাকে না, আপনার ডিসকাশন ডিবেটের সুযোগ থাকে না, তাহলে ইন্টারভিউ মেথড আমি যখন কালেকটিভলি নিব তখন একটা ডিবেটের সুযোগ থাকবে। এ নাম্বার অফ জব ইনকামবেন্টস আর ইন্টারভিউড সাইমালটেনিয়াসলি, এখানে একত্রে ইন্টারভিউ করা হবে। আবার দেখেন অনেক সময় যখন আমরা গ্রুপ ইন্টারভিউ নেই, অনেক সেন্সিটিভ জিনিসগুলো হয়তো বা প্রকাশ পায় না, যেটা ইন্ডিভিজুয়াল ইন্টারভিউতে আমরা বের করে নিয়ে আসতে পারি। তাহলে গ্রুপ ইন্টারভিউর ক্ষেত্রে আগেরটার সাথে দ্বিতীয়টার খুব তফাৎ কিছু নাই, তফাৎটা শুধু একটা জায়গায়, এখানেও একটা স্মল গ্রুপ অফ পিপল আর সিলেক্টেড ফর ইচ পজিশন এন্ড দে আর ইন্টারভিউড কালেকটিভলি, তাদেরকে সাইমালটেনিয়াসলি একত্রে তাদেরকে ইন্টারভিউ করা হয়, যেখানে আপনার ডিবেট ডিসকাশনের অনেক সুযোগ থাকে। থার্ড ওয়ান ইজ দি, এগুলো হচ্ছে কিছু গাইডলাইন ইন্টারভিউ করার জন্য। জব অ্যানালিস্ট এন্ড সুপারভাইজার শুড ওয়ার্ক টুগেদার টু আইডেন্টিফাই দি ওয়ার্কার্স হু নো দ্য জব বেস্ট। এই যে 200 জন সিনিয়র অফিসার আছে, তাদের মধ্যে সবচেয়ে ভালো যারা, তাদেরকে আমরা ইন্টারভিউ করতে চাই। এবং এটা কারা ভালো জানবে, এই জন্যই বলছে সুপারভাইজারদেরকে নিয়ে জব অ্যানালিস্ট কাজ করবে। কুইকলি এস্টাবলিশ রেপোর্ট উইথ দি ইন্টারভিউ। রেপোর্ট মানে একটা রিলেশনশিপ তৈরি করতে হবে, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যাতে করে ইন্টারভিউ হতে যারা আসবে তারা যেন তাদের সবগুলো বিষয় ক্লিয়ারলি প্রকাশ করে, এবং উইদাউট ফিয়ার, উইদাউট এনি হেসিটেশন দে এক্সপ্রেস দেয়ার ideas regarding job description and job specification. Use a structured guide that lists question and provide space for answer. Structured guide, use a structured guide মানে হচ্ছে যে আপনার আগের থেকে যদি আপনার কোয়েশ্চেন গুলো প্রিপেয়ার করে না রাখেন, তাহলে ইন্টারভিউ কিন্তু হসপচ হবে। সো কোয়েশ্চেন্স শুড বি প্রিপেয়ার্ড at first and accordingly you should interview them, এবং provide space for answer.
তাদেরকে আপনার অ্যান্সার দেওয়ার জন্য স্পেস দিতে হবে তাদেরকে। এই কোয়েশ্চেনস গুলোর তাদের যে আইডিয়াগুলো আছে সেগুলোকে আপনার প্রপারলি বের করে নিয়ে আসতে হবে। আস্ক দি ওয়ার্কার টু লিস্ট হিজ অর হার ডিউটিস ইন অর্ডার অফ ইম্পর্টেন্স অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স। তারা যে কাজগুলো করে সেগুলোর ইন অর্ডার অফ ইম্পর্টেন্স অনুযায়ী লিস্ট তৈরি করতে হবে, অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স, একই কাজ অনেক সময় বারবার করতে হয়, কতবার করতে হয় দিনে সেগুলো আপনার ধরেন জানিয়ে চেক। এই যে ওপেনিং অ্যাকাউন্টসে যারা কাজ করে, ওপেনিংস অ্যাকাউন্টসে কাজ করে, অনেক রকমের অ্যাকাউন্টস আছে ব্যাংকে, কিন্তু দেখেন আপনার আউট অফ অল অ্যাকাউন্টস সেভিং অ্যাকাউন্টসই হয়তো মনে হয় আপনার যদি তার দিনে 100টা অ্যাকাউন্ট খুলতে হয়, সেভিংস অ্যাকাউন্ট হবে হয়তো 80টা। তাহলে এই কোন কতটুকু ফ্রিকোয়েন্সি সেটা আপনার সেশন মেবি শেষ হয়ে যেতে পারে স্যার। কোনো সমস্যা নেই, আবার আমরা কানেক্টেড হব। এটা কত বাজে একটা সেশন তো আছে, এটা শেষ করে দিচ্ছি। আফটার কমপ্লিটিং দ্য ইন্টারভিউ রিভিউ অ্যান্ড ভেরিফাই দ্য ডেটাগুলোকে রিভিউ এবং ভেরিফাই করতে হবে। তাহলে ইন্টারভিউ মেথডটা আমাদের শেষ হয়ে গেল। আমাদের আজকে মনে হয় সেশন শেষ হয়ে গেলে মাঝখানে 2টা ফোন এসে আপনাদের সময় নষ্ট হয়ে গেল। আমরা এখন অ্যাটেন্ডেন্সটা কল করে ফেলবো। আচ্ছা, এই চ্যাপ্টারটা তো আপনাদেরকে দিয়ে দিয়েছি, তাই না? জি স্যার। এক্সামও আপনাদের একটা হয়ে গেল। আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। সরি, কন্টিনিউ অনলাইন স্কোর শিট ফর। সো আজকের ক্লাসে মাহমুদা আপনি আছেন? আজকের ডেট হলো ইকবাল হোসেন, Yes, sir. আরমান হোসেন, প্রেজেন্ট স্যার। সুলাইমান কবির, ইয়েস স্যার। আহসান ইবনে সালিম, স্যার আছি স্যার। ফাতেমা তো জোহরা, ইয়েস স্যার। মাহমুদা ফেরদৌস। ম্যাক্সিমাম মানুষ এসব ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে স্যার আহসান ইবনে সেলিম স্যার অ্যাটেন্ডেন্স দিয়েছি স্যার। স্যার নেটওয়ার্ক একটু প্রবলেম স্যার। কিন্তু জিনিসটা কি আসান এরকম হতে পারে কিনা? পার্থ, Yes, sir. সঞ্জনা আরিফিন, স্যার সঞ্জনা আপু এতক্ষণ ছিল স্যার, উনি জি স্যার উনি ডক্টরের কাছে ইসলাম। গিয়েছে। ইয়েস স্যার। জাকিয়া খাতুন, প্রেজেন্ট স্যার। সাইমা আলম, মুনমুন, স্যার। কানিস আফরোজ, ইয়েস স্যার। মনোরা পারভিন মায়া, প্রেজেন্ট স্যার। তারিফ অর্পণ, অ্যাবসেন্ট। শাখায়াত গুপ্ত, সৈকত গুপ্ত, Yes, sir. আব্দুল্লাহ আল মামুন, অ্যাবসেন্ট আছে আব্দুল্লাহ আল মামুন, তারিফ জিবরান, সোহাগ হোসাইন, সরি নট সোহাগ হোসাইন, ফাহমিদা ফেরদৌস, আতিক আল জামি এবং আইরিন সুলতানা। স্যার আমি প্রেজেন্ট আছি। আইরিন সুলতানা প্রেজেন্ট আছেন? জি। তখন কোথায়? এদেরকে ডাকলাম তো দুবার করে। দুইবার বলছি। আর ফাহমিদা ফেরদৌস? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে স্যার। আসসালামু আলাইকুম। Yes, sir. Bye.